সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ঘনিষ্ঠতা বাড়ছে দুদেশের মধ্যে। উচ্চ পর্যায়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সফর করছেন। এর ধারাবাহিকতায় ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। আহাদ খান চিমার ঢাকা সফরের সময় জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠকের কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেইসির বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী যখন ঢাকায় থাকবেন, কাছাকাছি সময়ে ইসলামাবাদ সফরের কথা রয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য শেখ বশিরউদ্দিনের ওই সফরের কথা রয়েছে। গত বছরের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ব্যবসা বাণিজ্যের নানা ইস্যু নিয়ে উদ্যোগ আর আলোচনা হচ্ছে। তাই এবারের জেইসি বৈঠকে দুই দেশ সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করার বিষয়টি ঠিক করেছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত, ব্যাংকিং সহ সংশ্লিষ্ট খাতে কিভাবে সামনের দিনের সহায়তা এগিয়ে নেওয়া যায় তাতে গুরুত্ব দেওয়া হবে। এক কর্মকর্তা জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শুল্ক ও কোটা মুক্তভাবে চা, পাটজাত পণ্য, মেডিসিন, তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী আমদানির জন্য পাকিস্তানকে অনুরোধ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর আহাদ খান চিমার সফরটি হবে বাংলাদেশে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবে গত এপ্রিলে পররাষ্ট্র সচিবদের বৈঠকে অংশ নিতে ঢাকা এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরপর ঢাকা আসেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে ভারত ছিল প্রধানতম অংশীদার। তবে জুলাই বিপ্লব পরবর্তী পালাবদল সেই নির্ভরতার সীমাবদ্ধতাকে স্পষ্ট করেছে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, বিশেষত বাণিজ্য, সীমান্ত হত্যা ও পানি ভাগাভাগি ঢাকার জন্য বিকল্প অংশীদার খোঁজার অপরিহার্যতা তৈরি করেছে। ঠিক এই প্রেক্ষাপটে পাকিস্তান কার্যকর বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে, যার ভূ রাজনৈতিক গুরুত্ব ও সামরিক সক্ষমতা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। পাকিস্তান তার প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে ট্যাঙ্ক ও অস্ত্র সরবরাহের সম্ভাবনা উন্মুক্ত করেছে। যে F-17 যুদ্ধবিমান বিক্রয়ের আলোচনাও নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা মোকাবেলায় পাকিস্তানের দৃঢ় অবস্থান আন্তর্জাতিক পরিসরে তাকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে তুলে ধরেছে। কিন্তু শুধু সামরিক সহযোগিতাই নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনমুখী যোগাযোগও এই সম্পর্ককে গভীর করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফরে ৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা কূটনৈতিক যাতায়াত সহজ করেছে এবং গণমাধ্যম, স্বাস্থ্য ও নৌ পরিবহন খাতে সহযোগিতার পথ খুলেছে। নতুন শিপিং রুট ও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ জনগণের জন্য বহুমাত্রিক সুযোগ তৈরি করবে। বাংলাদেশের গার্মেন্টস খাত পাকিস্তানের বাজারে প্রবেশ করতে পারবে। একই সঙ্গে পাকিস্তানও আঞ্চলিক করিডোরে সংযোগ বাড়াতে চায়। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পুনর্জাগরণে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সংলাপ একটি বিশেষ মাত্রা যোগ করেছে, যা কেবল দ্বিপাক্ষিক কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্যেও নতুন সমীকরণ তৈরি করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় ও প্রশিক্ষণ কাঠামো প্রায় একচেটিয়াভাবে ভারতীয় প্রভাবাধীন ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়নের পথে নিয়ে
যাচ্ছে, যেখানে বহুমুখী উৎস থেকে সরঞ্জাম, প্রযুক্তি এবং প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় পাকিস্তানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে, কারণ পাকিস্তানের সামরিক শিল্পে যেমন সাঁজোয়া যান ও ট্যাঙ্ক তৈরিতে অভিজ্ঞ, তেমনি পাকিস্তান চীন যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধবিমান ইতিমধ্যেই আঞ্চলিক প্রতীক। বাংলাদেশের বিমান বাহিনী এই বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং এটি পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি করেছে। এই সহযোগিতা প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় ছাড়াও কৌশলগত বার্তা বহন করছে। পাকিস্তান দীর্ঘদিন ভারতকে সামরিকভাবে ব্যালেন্স করছে এবং সাম্প্রতিক সীমান্ত সংকটে তারা আত্মবিশ্বাসী অবস্থান বাংলাদেশকেও দেখিয়েছে ভারতের চাপ মোকাবেলায় বিকল্প নিরাপত্তা ভরসার প্রয়োজনীয়তা। পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রতি এই আস্থা আসলে ভারতের প্রভাবলয় থেকে মুক্তির কূটনৈতিক কৌশলের অংশ। একই সঙ্গে এটি চীনকে কেন্দ্র করে সম্ভাব্য ত্রিমুখী অক্ষের ইঙ্গিত দেয়। বাংলাদেশ গত এক দশকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আর পাকিস্তান ঐতিহাসিকভাবে চীনের কৌশলগত মিত্র। ফলে ঢাকা ইসলামাবাদের সাথে প্রতিরক্ষা সংযোগ বাড়ালে একটি পাকিস্তান চীন বাংলাদেশ ত্রিভুজ তৈরি হতে পারে, যা ভারতের আঞ্চলিক অবস্থানকে চ্যালেঞ্জ জানাবে। ভারত যেখানে কোয়াড জোটের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে, সেখানে বাংলাদেশ পাকিস্তান চীন সহযোগিতা পাল্টা চাপ তৈরি করতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের সামরিকীকরণ ও সামুদ্রিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে নৌ সহযোগিতা বাড়ায়, তবে তা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা আনবে। বর্তমান বাস্তবতায় ঢাকা একটি ফরওয়ার্ড লুকিং সিকিউরিটি স্ট্র্যাটেজির দিকে এগোতে চাইছে। এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা অংশীদার দেবে এবং ভারত কেন্দ্রিক নির্ভরতা থেকে মুক্তি এনে বহুপাক্ষিক নিরাপত্তা স্থাপত্যে অবস্থান সুদৃঢ় করবে। বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা কেবল অস্ত্র ক্রয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতি ও শক্তির ভারসাম্যে নতুন সম্ভাবনার প্রতীক। যদি এই প্রক্রিয়া টেকসই হয়, তবে এটি আঞ্চলিক ক্ষমতার খেলায় নতুন শক্তিরেখা তৈরি করবে, যা ভারতকে একতরফা আধিপত্য বিস্তার থেকে বিরত রাখবে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রেক্ষাপটে বৈচিত্র্যকে স্থায়ী রূপ দেবে। চতুর্থত, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পুনর্গঠন অর্থনৈতিক প্রেক্ষাপটে নিছক রাজনৈতিক বা সামরিক সহযোগিতার সীমা ছাড়িয়ে বৃহত্তর সম্ভাবনার ইঙ্গিত দেয়। 1971 পরবর্তী সময়ে অর্থনৈতিক সম্পর্ক প্রায় স্তব্ধ থাকলেও বর্তমান আঞ্চলিক বাস্তবতায় ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ও শুল্ক জটিলতা বাংলাদেশের নীতি নির্ধারকদের বিকল্প বাজার খুঁজতে বাধ্য করছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান কৌশলগত বাণিজ্য অংশীদার হতে পারে। দারের সফরে স্বাক্ষরিত 6টি চুক্তির মধ্যে নৌপরিবহন ও সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যা বাংলাদেশের পোশাক, ওষুধ ও কৃষি পণ্য পাকিস্তানের বাজারে পৌঁছাতে সহায়তা করবে এবং পাকিস্তানের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে। এদিকে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। কিছুদিন আগে দিল্লিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেনারেল চৌহানের মতে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি। জেনারেল অনিল চৌহানের মতে, এই তিনটি দেশের মধ্যে সম্পর্ক ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় চীনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানের প্রতি চীনের রাষ্ট্রীয় সমর্থন কতটা তা নির্ধারণ করা খুবই কঠিন। তিনি বলেন, পাকিস্তান তার প্রায় 70 থেকে 80% অস্ত্র ও সামরিক সরঞ্জাম চীন থেকে কিনেছে, তাই চীনা সামরিক সরঞ্জাম নির্মাতারা সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে বলে মনে করেন তিনি। তার মতে, বর্তমানে যুদ্ধের ধরন অনেক পাল্টে গিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, হাইপারসনিক অস্ত্রের মাধ্যমে হামলা থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার পদ্ধতি বিশ্বের কোনো দেশের কাছেই নেই। ফলে ভারতকে পুরনো এবং নতুন উভয় ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের এমন মন্তব্য 3 দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের মাত্র 10 দিন পর এলো। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগে ভারতের সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছিলেন, মে মাসে 4 দিনের যুদ্ধের সময় ভারত 3টি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। এগুলো হচ্ছে চীন, তুরস্ক এবং পাকিস্তান। তার মতে, পাকিস্তান ছিল সম্মুখভাগে আর চীন তাদের সব ধরনের সহায়তা দিয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।